সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, ইরান তার সামরিক ডক্ট্রিন পরিবর্তন করে ফেলেছে। আজকে পরিষ্কার ঘোষণা দিয়েছে তারা ডিফেন্সিভ ডক্ট্রিন থেকে অফেন্সিভ ডক্ট্রিনে চলে গেছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই অবস্থান বুঝতে পেরে তিনি এখন অনেকটা অসহায়ের মতো বলছেন যে ইরান এই মুহূর্তে চুক্তি করতে প্রস্তুত নয়। এই মুহূর্তে আমেরিকা এবং ইরানের ভেতরে যুদ্ধ নেই, কিন্তু ইরানের বিরুদ্ধে আমেরিকা নতুন করে অর্থনৈতিক যুদ্ধ শুরু করতে যাচ্ছে। সে খবর আমি আপনাদেরকে আগেই দিয়েছি। আজকে এ প্রসঙ্গে যে আলাপ সেটি হচ্ছে এই, শুধু চীন না, বিশ্বের আরও অনেক দেশই হয়তো আমেরিকার এই নিষেধাজ্ঞা মানবে না। জর্জিয়া, যারা ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার জন্য আবেদন করে রেখেছে, তারা ঘোষণা করেছে যে ইউরোপীয় ইউনিয়ন গতকাল শুক্রবার 21 আগস্ট ইরানের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই নিষেধাজ্ঞায় যুক্ত হবে না। আর চীন সোজা সাপটা বলেছে আমেরিকার নিষেধাজ্ঞা তারা মানবে না। রাশিয়াও একই কথা। এদিকে সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে উত্তেজনা বাড়ছে এবং জল্পনা ছড়িয়ে পড়েছে এরদোগান ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করবেন কিনা। এদিকে যখন হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল এক ধরনের অচল অবস্থার ভেতরে রয়েছে, তখন কিন্তু তেলের দাম বেড়েই চলেছে। সর্বশেষ আজকের খবরও হচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। তেলের দাম বাড়লে ডোনাল্ড ট্রাম্প তিনি বিশ্ববাসীকে কি বোঝাবেন, তার নিজের দেশের লোকজনকে তিনি কি বলবেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন, কঠোর নিষেধাজ্ঞা, সেই কঠোর নিষেধাজ্ঞার ফলাফল আমেরিকার জন্য কি হবে সেটাও তো ভাববার বিষয়। সুপ্রিয় দর্শক, এই বিষয়গুলো নিয়েই আজকের ভিডিওতে আলোচনা করব। আশা করি ভালো লাগবে। বিশেষ করে ইরানের সামরিক ডক্ট্রিন কি হচ্ছে এ বিষয় নিয়ে অল্প স্বল্প কথার ভেতর দিয়ে বিস্তারিত জানানোর চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। ইসলামী প্রজাতন্ত্রী ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম ইনিয়া, তিনি সেই যুদ্ধের সময় থেকেই ইরানের সামরিক বাহিনীর মুখপাত্রের ভূমিকা পালন করে আসছেন। তিনি ঘোষণা দিয়েছেন আজকে যে এতদিন ইরান সামরিক ক্ষেত্রে ডিফেন্সিভ ডক্ট্রিন অনুসরণ করত, অর্থাৎ আত্মরক্ষামূলক। কেউ ধরুন আপনার উপরে আঘাত করলো, আপনি তাকে আঘাত না করে তার আঘাতটা ঠেকানোর চেষ্টা করলেন, এটা হচ্ছে আত্মরক্ষামূলক। অর্থাৎ আপনি তার আঘাতে ক্ষতিগ্রস্ত না হয়ে যান, ইনজিউর্ড না হন, বড় ধরনের ক্যাজুয়ালিটি না হয়, এই যে ঠেকানোর চেষ্টা, এই ঠেকানোর চেষ্টাটাই ছিল ইরানের সামরিক ডক্ট্রিন। এখন তারা কোথায় যাচ্ছে? এখন তারা এই ডিফেন্সিভ অবস্থান থেকে অফেন্সিভ অবস্থানে যাচ্ছেন। এই অফেন্সিভ অবস্থানে গেলে কি হবে? অফেন্সিভ অবস্থানে গেলে যা হবে সেটা হচ্ছে, এখন ইরান যা করবে, এখন শুধু সে ঠেকাবে না, ঠেকাবে, মারবে এবং প্রয়োজনে আগে মারবে। ইরান যদি মনে করে যে আমার সামনে শত্রু আমার ন্যাশনাল ইন্টারেস্টের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে, তাহলে ইরান তার উপর হামলা চালিয়ে দেবে। তার মানে হচ্ছে যে ধরুন এই যে ব্লকেড অবস্থা রয়েছে হরমুজ প্রণালীতে, ইরান যেটা বলে আসছে বেশ কিছুদিন ধরে, এই ব্লকেড অবস্থা থাকলো, ইরানের জাহাজ বের হতে দিচ্ছে না আমেরিকা, কারণ গেলেই তো গোলাগুলি হবে। জাহাজের নাবিকরা তারা তো বেসামরিক লোকজন, জাহাজ ক্ষতিগ্রস্ত হবে, ডুবে যাবে, জাহাজের ইঞ্জিন নষ্ট হয়ে যাবে, জাহাজের মালামাল নষ্ট হয়ে যাবে, যার কারণে ইরানও অ্যাভয়েড করছে আপাতত। বাট এটা দীর্ঘদিন চললে ইরানের অর্থনীতির জন্য বা ইরানের আত্মসম্মানের জন্য, ইরানের মর্যাদার জন্য তো ক্ষতিকর। আপনি আপনার বাড়িতে থাকেন, আপনার বাড়ি ঘেরাও দিয়ে রাখলো শত্রু বাহিনী, আপনি বের হতে পারবেন না, এটা আপনার জন্য অপমানজনক না? এই যে ইরান এটা অপমানজনক ব্যাপার বলে গণ্য করছে এবং তারা বলে দিয়েছে আগামী 1 থেকে 2 সপ্তাহের ভিতরে যদি আমেরিকা এই ব্লকেট তুলে না নেয়, তাহলে আমেরিকার এই ব্লকেট ভেঙে দেওয়ার চেষ্টা করা হবে। তা ব্লকেট ভেঙে দেওয়ার চেষ্টা তো
এমন কোনো কিছু বুলডোজার লাগিয়ে ধাক্কা মারবে না, জাস্ট মার্কিন বাহিনীর উপরে হামলা চালাবে। এতদিন কিন্তু ইরান এই রকম কাজ করেনি যে আগে ভাগে হামলা, এখন সেই আগে ভাগে হামলার দিকে যাচ্ছে, অর্থাৎ প্রিএমপ্টিভ স্ট্রাইক, আগে ভাগে হামলা করবে ইরান প্রয়োজন হলে, সব সময় না। যদি মনে করে যে এই শত্রু বাহিনীর এই অবস্থানটা আমাদের জন্য ক্ষতিকর, তাহলে ইরান সেখানে হামলা করবে। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করি বা আমি আপনাদেরকে এই ইনফরমেশনটা দিই, মধ্যপ্রাচ্যে আমেরিকার যে অবস্থা, তাতে এখন ইরান হর হামেশাই আমেরিকার সেনাদের উপরে আক্রমণ করার অবস্থায় আছে, আক্রমণ করতে পারে। আপনারা নিশ্চিত থাকুন যে মধ্যপ্রাচ্যের ম্যাক্সিমাম ঘাঁটি একদম শেষ এবং বহু সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে, বহু বিমান সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি আমি গতকালকেও যেটা বলেছি যে আমেরিকার যে আব্রাহাম লিঙ্কন জাহাজ, সেটা কিন্তু চলে গেছে এখান থেকে। সে যা করেছে তার ডেক থেকে জাহাজ উড়ে গিয়ে ইরানের উপর হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলা, এটা সেটা অনেক কিছু। কিন্তু আব্রাহাম লিঙ্কন একটা দিনের জন্য হরমুজ প্রণালীর ধারে কাছে যেতে পারেনি, হরমুজ প্রণালী পার হয়ে পারস্য উপসাগরে যেতে পারেনি। এবং পারস্য উপসাগরে যে সমস্ত জাহাজ ছিল, মার্কিন জাহাজ, সেগুলোর ভাগ্যে কি হয়েছে আমি জানি না। কারণ হচ্ছে, একথা বলছি এই কারণে যে বাহরাইনের উপকূলেই তো মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি। তা মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি যখন ধ্বংস করে ফেলেছে ইরান হামলা চালিয়ে, সেখানে থাকা জাহাজগুলোর কি অবস্থা, সে গল্পটা কে বলবে? সেটাও তো একটা কিছু হয়েছে, তাই না? সেখানকার জাহাজগুলোর যে অক্ষত অবস্থায় ইরান রেখে দিয়েছে, এমনটা ভাবার তো কোনো কারণ নেই। এবং দীর্ঘদিন ধরে যুদ্ধ শুরু পর থেকে হরমুজ প্রণালীর ভিতরে আমেরিকার জাহাজ আর যেতে পারে না। তো যখন আমেরিকার মতো একটা শক্তি, আমি বারবার বলি যে আমেরিকার মতো শক্তি, এটা বলি এই কারণে, বহু যুগ ধরে তারা পৃথিবীর সেরা শক্তি, এক নম্বর শক্তি, সুপার পাওয়ার ওয়ান তারা ছিল, তারা দাবি করতো, লোকজন সবাই এভাবেই মেনে নিয়েছে। কিন্তু এখন তারা কি করছে? ইরানের সাথে যুদ্ধ করতে এসে হরমুজ প্রণালী একটা এমন এক প্রণালী যেখানে ইরানের মতোই আছে। আমেরিকা তো মোস্ট সুপার পাওয়ার, তো এই সুপার পাওয়ারে একটা দিনের জন্য তাদের একটা জাহাজ নিয়ে হরমুজ প্রণালী পার হওয়া তো দূরের কথা, তার ধারে কাছেও যেতে পারলো না। কেন পারছে না? পারছে না এই কারণে যে ইরানের সামরিক শক্তির কাছে আসলে আমেরিকা টিকতে পারছে না। দিস ইজ ফ্যাক্ট। যে যাই বলুক, অনেকে অনেক কথা বলেছিল। আমার সাথে এই যুদ্ধ শুরুর পরে আমাদের বাংলাদেশ সামরিক বাহিনীর একজন অফিসার, বেশ উচ্চ পদের অফিসার, যিনি এই মুহূর্তে বাংলাদেশ সামরিক বাহিনীতেই চাকরি করেন, তার কথা হচ্ছিল, আমার সাথে খুব ভালো বন্ধুত্ব। তিনি বললেন যে ভাই, যুদ্ধের পরিস্থিতি কি দাঁড়াবে, কি হবে? একদম যুদ্ধের খুব প্রাথমিক দিকের অবস্থা। আমি সেদিন বাড়িতে গিয়েছি, যশোরে গিয়েছি, যশোরের কথা, তিনি ফোনে কথা হচ্ছে। আমি বললাম ইরান জিতে যাবে, আমেরিকা হারবে, আমেরিকা পারবে না এখানে, আমেরিকা বরং মারাত্মক রকমের ক্ষতির মুখে পড়বে। তো উনি বললেন ভাই এটা কি বলেন, এইটা মানা গেল না, এটা একটু বেশি হয়ে গেল না, এটা কি বলেন, আমেরিকা, এটাই আমেরিকা, আমেরিকার সাথে ইরান টেকে নাকি? হয়তো কিছুদিন টিকে থাকবে, কিন্তু আলটিমেটলি তো আমেরিকা বিজয়ী হবে। আমি বললাম যে না ভাই, আপনি যা বলছেন, আপনি আপনার ধারণা মতো, আপনার দেখা মতো বলছেন, কিন্তু আমি আপনার দেখা, আপনার ধারণার বাইরে গিয়ে কথা বলছি। কারণ আপনি আমেরিকা সম্পর্কে ধারণা রাখেন, ইরান সম্পর্কে ধারণা রাখেন না। আর আমি আমেরিকার সম্পর্কে মোটামুটি একটা ধারণা তো রাখি, আর ইরান সম্পর্কে খুব ভালো ধারণা রাখি। তাদের যুদ্ধের যে প্ল্যান, তাদের যে সামরিক সক্ষমতা এবং তাদের যে ডিটারমিনেশন, এই জায়গায় আমেরিকা টিকতে পারবে না। আমাকে তিনি বলেন ভাই, আমেরিকার এত অত্যাধুনিক জাহাজ, বিমান, গোলা বারুদ, ক্ষেপণাস্ত্র, এত কিছুর সামনে ইরান কি করে টিকবে? আপনি কি বলেন কি? এটা আমি মানতে পারলাম না ভাই। ফ্যাক্ট হচ্ছে, এই কিছুদিন আগে, কত 15-20 দিন আগে তার সাথে কথা, আবার তিনি বলেন যে হ্যাঁ ভাই, আপনি যা বলেছেন এটাই রাইট, ঠিকই তাই তো হইল, আপনি ঠিক ছিলেন, আমি তো ভুল বলেছিলাম, বা আমার কথাই ভুল প্রমাণিত হলো। ইরানের এই সামরিক সক্ষমতা সম্পর্কে পৃথিবীর বেশিরভাগ মানুষ জানে না। আমেরিকা, ইসরায়েল এরা তো অন্ধকারে, কারণ তারা যেহেতু 1 নম্বর শত্রু ইরানের, সেই কারণে
ইরান তাদের থেকে যতদূর সম্ভব তার সামরিক সক্ষমতা গোপন রাখার চেষ্টা করে। ইরান এমনি বলেছে, আমরা এই বিমান বানালাম, এই বিমানের এই ক্ষমতা, আমরা এই ক্ষেপণাস্ত্র বানালাম, এই ক্ষেপণাস্ত্রের এই ক্ষমতা, এই ড্রোন বানালাম, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার টোটাল ইনফরমেশন এবং বেসিক ইনফরমেশন এগুলো তো দেয়নি কাউকে, এটা জানে না। বাট আমি রেডিও তেহরানে কাজ করার সুবাদে, দীর্ঘদিন ইরানে থাকার সুবাদে খবর করতাম, তো এই প্রতিদিনের খবরগুলো আমার মাথায় স্মৃতি হিসেবে থেকে যেত। এবং ওখান থেকে ধীরে ধীরে একটার পর একটা এই করতে করতে অনেক কিছু যখন হয়ে গেল, তখন কিন্তু আমার ভেতরে ওই অনেক কিছুর ধারণা থেকেই গেল। এবং আমি বিশ্বাসীদের একজন হয়ে গেলাম যে ইরান কিছু করতে পারে এবং ইরানের হাতে কিছু আছে। আপনারা বিশ্বাস করুন, আপনারাই তো আমার সাক্ষী সবচেয়ে বড়, যে ইরানের যে বিমান শক্তির কথা, এই শক্তির কথা আমি ছাড়া তো কেউ বলেনি। এবং এই বিশ্বাসটা আসলে রাখা কঠিন ব্যাপার, কারণ আমেরিকা ইসরায়েলের সামরিক প্রযুক্তি, তাদের যে সামরিক সক্ষমতা এবং তাদের যে অর্থনৈতিক যে প্রযুক্তিগত ডেভেলপমেন্ট, এই অর্থনৈতিক এবং প্রযুক্তিগত ডেভেলপমেন্টের কারণে তাদের আদার সমস্ত সব ডেভেলপমেন্ট হয়ে গেছে। সেই জায়গায় ইরানের মতো একটা না খেয়ে থাকা দেশ, তাদের ভাষায় যে নিষেধাজ্ঞার কবলে পড়ে থাকা দেশ, এই নিষেধাজ্ঞার কবলে পড়ে থাকা দেশ কি করবে সে আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে? বিশ্ববাসীর মনে বেশিরভাগই এই ধারণা ছিল। তারা ইরানের যে ইচ্ছা শক্তি, তাদের যে ক্যাপাসিটি সামরিক দিক দিয়ে, এবং তারা যে একটা ব্যাটার করে বিশ্বের সামরিক শক্তিতে, বিশ্বের রাজনীতিতে এবং বিশ্বের কূটনীতিতে, এটা মানুষ বুঝতেই পারেনি, বিশ্বাসই করতো না। আমি শুধু সামরিক শক্তি না, আমি ইরানের কূটনীতি সম্পর্কে কি বলতাম, সবসময় আমি এই কথাই বলতাম, সবসময় আমি এই বিশেষণই দিতাম যে ইরানের কূটনীতির একটা আলাদা সৌন্দর্য আছে। তারা তো কূটনীতিতে তুখোড়, ইরানের কূটনীতিবিদরা ঝানু কূটনীতিবিদ। এদের সামনে আমেরিকার কূটনীতিবিদরা নাকানি চুবানি খায়, পারেই না, পাত্তাই পায় না। এদের ডিপ্লোম্যাটিক চালগুলো এত জটিল, এত সূক্ষ্ম, এর ধারে কাছে ইউরোপ আমেরিকার কেউ টিকতেই পারে না। এবং তারা এই ডিপ্লোমেসির মাধ্যমেই আন্তর্জাতিক অঙ্গনে যুগ যুগ ধরে টিকে আছে এবং এত স্ট্রং পজিশনে এসছে। এই ইরানের এই যে কূটনীতি, এই কূটনৈতিক শক্তি, এই কূটনৈতিক শক্তির কথাও মানুষ জানে না, কি বলবো, সামরিক শক্তি তো পরের কথা। তো বিশ্বাস করতো না। আমি জানতাম, আমি বুঝতাম এবং আমি বলতাম, আমি এখনো বলছি যে ইরানের যে সামরিক শক্তি, যে ইচ্ছা শক্তি, এর ধারে কাছে আমেরিকা নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে ইরানের সামনে তো একটা তত্ত্ব আছে, একটা আদর্শ আছে। সেই আদর্শটা কি? আমি এই তত্ত্বকে, এই আদর্শকে আমি ছড়িয়ে দিচ্ছি না, জাস্ট আমি আপনাদের সামনে বলছি। সেটা হচ্ছে ইরানিরা তো ঠিক এইভাবেই বিবেচনা করে যে আমি মারা গেলে তো শহীদ, আমার তো ভয় নেই। আর যদি দেশের জন্য লড়াই করে জিততে যাই, আমি গাজী, আমি তো, অর্থাৎ ওই যে কথা আছে না যে মরলে শহীদ বাঁচলে গাজী, দুটোই স্বভাবের কাজ, দুটোই ভালো কাজ। তো এই দর্শন যখন কোনো একজন মানুষের ভেতরে গেঁথে যায়, তখন সেই মানুষটাকে পরাজিত করা, সেই মানুষটাকে যুদ্ধের ময়দান থেকে সরিয়ে দেয়া, বা সেই মানুষটাকে ভয় দিয়ে ভীত করে তোলা, এটা অসম্ভব একটা ব্যাপার হয়ে যায়। তার কাছে জীবন মৃত্যু তো সমান। সে মনে করে আমি বেঁচে থাকলেও ক্ষতি নেই, আমি মারা গেলেও ক্ষতি নেই। তার মানে আমি মারা গেলেও লাভ, বেঁচে থাকলেও লাভ, যেটাই হোক আমার কাছে কোনোটাই সমস্যা না। এই ফিলিংস, এই চেতনা, এই চিন্তা যার ভেতরে ঢুকেছে, তাকে আপনি যুদ্ধের ময়দান থেকে হারাতে পারবেন না, তাকে আপনি সরাতে পারবেন না। তাকে আপনি হত্যা করতে পারেন, মেরে ফেলতে পারেন, কিন্তু আপনি তাকে পিছনে হটাতে পারবেন না। ইরানিরা ঠিক এই চেতনা নিয়েই, এই ফিলিংস নিয়েই, এই ডিটারমিনেশন, এই উইল পাওয়ার, এই ইচ্ছা শক্তি নিয়েই তারা কাজ করছে, তাদেরকে সরানো যাবে না। তো ওই ডিফেন্সিভ ডক্ট্রিন থেকে যখন এখন অফেন্সিভ ডক্ট্রিন আসছে, তখন আমেরিকার সামনে দুঃস্বপ্ন অপেক্ষা করছে, আমি নিশ্চিত। কারণ ইরান যদি অফেন্সিভ ডক্ট্রিনে যায়, তাহলে পরিস্থিতি কি হবে আপনারা চিন্তা করুন। ইরান ডিফেন্সিভ ছিল এতদিন, তাই এই পরিমাণে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং এই পরিমাণে হামলা। অফেন্সিভ হলে কি হবে? অফেন্সিভ হলে কি হবে তার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে উদাহরণ হিসেবে তুলে ধরি। এর আগে কথাটা বলেছিলাম, আমি আজকে জাস্ট আপনাদেরকে স্মরণ করে দিই।
ইরান যদি অফেন্সিভ ডক্ট্রিনে যায়, যদি তো আর নেই, তারা তো ঘোষণা দিয়েছে অতএব অফেন্সিভ ডক্ট্রিনে গেল, এই অফেন্সিভ ডক্ট্রিনের আওতায় একটা ছোট্ট কাজ করে ফেলবে। ইসরায়েলের সাথে যদি যুদ্ধ হয়তো একদিনে 500 ক্ষেপণাস্ত্র মারবে, হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইসরায়েল ক্লিয়ার হয়ে যাবে। আমেরিকা যে ব্লকের সৃষ্টি করে রেখেছে, সারা বিশ্ব দেখছে যে এটা একটা অন্যায় অন্যায্য কাজ। যে কথা বলে যুদ্ধ শুরু করেছে, সেখান থেকে আস্তে আস্তে সরতে আমেরিকা কোথায়? হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এখন যুদ্ধ করছে। হরমুজ প্রণালী তো ইরান এবং ওমানের, এটা তো আটকে রাখার অধিকার আমেরিকার নেই। এটা অন্যায় কাজ, সারা বিশ্বের মানুষ জানে। হয়তো কেউ বলছে, কেউ বলছে না, কেউ চুপ আছে। বাট আজ না হোক কাল, কাল না হোক পরশু, একসময় বলবেই। যারা এখন আমেরিকার নিষেধাজ্ঞা মানবে না বলে ঘোষণা দিয়েছে, যেমন চীন, তারা একসময় বলবে না যে তুমি এখানে ব্লকেট দিচ্ছ কেন, একটা অন্যায় কাজ করছো কেন, যাও সরো, এটা ঠিক হচ্ছে না। গ্রামে বা যখন আমাদের সমাজে যদি দুই পক্ষ গোলমাল করে, আর এক পক্ষ যদি সত্যি সেখানে অন্যায়ভাবে গোলযোগে জড়িয়ে পড়ে, তো এক পর্যায়ে কিন্তু সাইডের লোকজন অন্যায় করা লোককে বলতে বাধ্য হয় বা বলে, যাই তুমি যাও, তো তোমারই তো অন্যায়, যাও, বাদ দাও, সমস্ত করো না, তুমি অন্যায় করে বা তুমি এভাবে বলো কীভাবে, যাও সরো। তাকে কিন্তু গালমন্দ করে ধমকায়। আমেরিকাকে এক সময় বলবে, বলার প্রেক্ষাপট আমেরিকা তৈরি করে দিয়েছে। আগে বলি ব্লকেডের ব্যাপারে। তো অফেন্সিভ ডক্ট্রিনের আওতায় এই মার্কিন ব্লকেডের উপরে প্রচণ্ড হামলা চালাতে পারে ইরান। আমরা সম্ভবত সেই দৃশ্যপট দেখতে যাচ্ছি খুব স্বল্প টাইমের ভিতরে। ইরান আমেরিকার উপরে প্রচণ্ড রকমের হামলা চালাবে, কারণ মধ্যপ্রাচ্যের ঘাঁটিগুলো, স্থলের ঘাঁটিগুলো ক্লিয়ার। মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি, তাদের সমুদ্র বন্দর বাহরাইনে, সেটা ক্লিয়ার। এখন হরমুজ প্রণালী ক্লিয়ার করতে পারলে অল ক্লিয়ার। এবং সিচুয়েশন যদি এইরকম হয়, গত রাতের ভিডিওতে তো বলেছিলাম যে ক্যালিফোর্নিয়াতে ইরান হামলা চালাতে পারে, ইরানের FBI বলছে, গোয়েন্দা সংস্থা, আমার কথা না, তাদের কথা। ব্যাপারটা যদি তাই হয়, তাহলে কি দাঁড়াবে? আমেরিকা ইরানের উপর হামলা চালিয়ে তার নিজের ভূখণ্ড নিরাপদ রেখেছে। ইরান কিন্তু আমেরিকার ভূখণ্ড হয়তো নিরাপদ রাখতে দেবে না। ইরানের, আপনারা টার্গেটটা বুঝতে পেরেছেন, খেয়াল করেছেন? ইরান কিন্তু সেই পয়েন্টে হাত দেয় যেখানে বিশ্বের কেউ কোনোদিন হাত দেয়নি। আপনারা ভাবুন, ইরান কিন্তু বিমান হামলা না চালালেও পারত। কুয়েতে বা কাতারে মার্কিন বাহিনীর উপর যে বিমান হামলা চালিয়েছে অসম্ভব রিস্ক নিয়ে, এটা না করলেও পারত, কিন্তু করেছে। তার অনেকগুলো কারণের ভিতরে একটা বড় কারণ হচ্ছে এই যে ইরান দেখিয়ে দিয়েছে আমেরিকাকে যে তুমি কোথাও সেফ না, তুমি যা যা করবে আমি তাই করব, এবং তোমার সামরিক বাহিনী বিমান হামলার মুখে পড়তে পারে, এটা তোমাকে আমি ধারণা দিয়ে দিলাম। এখন সামনে এই সময় আসছে, ইরান বিশ্ববাসীকে এই মেসেজ দেবে যে আমেরিকা ইরানের ক্ষেপণাস্ত্র থেকে, ইরানের হামলা থেকে আমেরিকার ভূখণ্ড নিরাপদ না, আমেরিকা তার নিজের ভূখণ্ডকে নিরাপদ রাখতে পারবে না। আমার ভূখণ্ড যখন আক্রান্ত হয়েছে, তখন আমেরিকার ভূখণ্ড আক্রান্ত হবে এবং আই উইল অ্যাটাক, আমি হামলা চালাবো। ইরান সম্ভবত বিশ্ববাসীকে এই মেসেজ দিতে যাচ্ছে বা দেবে এই অফেন্সিভ ডক্ট্রিনের আওতায়। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানে শেষ করছি। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।